নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। দেখতে দেখতে পুরো সৈন্য শিবিরে ছুটোছুটি পড়ে গেল। বীরেন্দ্র প্রতাপের শিবিরে আগুন লেগে গিয়েছিল, কিন্তু তখনও জ্বলন্ত তীরের বৃষ্টি হয়েই যাচ্ছিল। ধোঁয়ার গন্ধে আর শব্দে বীরেন্দ্র প্রতাপের চোখ খোলার সঙ্গে সঙ্গে ওর তো হুঁশ উড়েই গিয়েছিল। কারণ ও দেখল আগুনের লেলিহান শিখা যেন ওকে গ্রাস করতে আসছে। যমুনা, তাড়াতাড়ি ওঠো! ও বিছানা থেকে উঠতে উঠতে চিৎকার করলো। যমুনা একেবারে হড়বড় করে উঠল। চারিদিকে আগুনের এই ভয়ঙ্কর খেলা দেখে ভয়ে ও চিৎকার করলো, হা মহারাজ! ও ঘাবড়ে গিয়ে বলল, আগুন আগুন কিভাবে লাগলো? বীরেন্দ্র প্রতাপ ওকে কোলে তুলে জোরে চিৎকার করলো, সৈন্যরা, তাড়াতাড়ি আমার শিবির চারদিক থেকে ঘিরে ফেলো! সৈন্যদের ছোট ছোট দল বীরেন্দ্র প্রতাপের শিবির রক্ষা করার জন্য চারদিকে ছড়িয়ে পড়ল। কিছু সৈন্য শিবিরের আগুন নেভানোর কাজ শুরু করে দিল, কিন্তু তখনই চারদিক থেকে অনেক অস্ত্রধারী ঘোড়সওয়ার বীরেন্দ্র প্রতাপের সৈন্যদের উপর আক্রমণ শুরু করে দিল, আর বীরেন্দ্র প্রতাপের শিবির পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে লাগলো। ওদের এই রণনীতি দেখে বীরেন্দ্র প্রতাপের সৈন্যরা ভয় পেয়ে গেল, কিন্তু যতক্ষণে ওরা কোনো পরিকল্পনা করে উঠত, তার আগেই ঘোড়সওয়ার অস্ত্রধারীরা বীরেন্দ্র প্রতাপের বড় সৈন্য দলের উপরে ঝাঁপিয়ে পড়ল, ওদের উপর হামলা চালালো আর সৈন্যদের ধ্বংস করতে লাগলো। তারপর অদৃশ্য হয়ে গেল। যমুনাকে কোলে নিয়ে হতবাক হয়ে বীরেন্দ্র প্রতাপ এই সব কিছু দেখতে থাকলো। ওদিকে চন্দ্রাবতীর চিঠি বীরেন্দ্র প্রতাপের রক্ষামন্ত্রী অর্থাৎ সুরেলার বাবার কাছে পৌঁছলো। ও পরের দিনই আকাশ আর প্রভাতের সঙ্গে জঙ্গলে পৌঁছলো। প্রণাম মহারানীমা, ও সসম্মানে মাথা নিচু করে বলল। চন্দ্রাবতী ওকে থামিয়ে দিয়ে বলল, এই আপনি কি করছেন? আমি আপনার মেয়ের মতো, আমার কাছে আপনি আমার বাবার মতো। এমন ভাবে আমাকে লজ্জা দেবেন না। রক্ষামন্ত্রী ভাবুক হয়ে বলল, আপনি আমার মেয়েকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচিয়েছেন মহারানীমা। আপনার কাছে যতই মাথা নিচু করি না কেন আমি, তা কমই হবে। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আদেশ করুন আমাকে। আদেশ নয়, অনুরোধ। আমার শুধু আপনার সাহায্য চাই। চন্দ্রাবতী গম্ভীর হয়ে বলল, আগে বলুন, বীরেন্দ্র প্রতাপের কি খবর? ও কালকে পশ্চিম সীমান্তে গিয়েছিল ওর নতুন পাটরানী যমুনার সঙ্গে। রক্ষামন্ত্রী চিন্তার স্বরে বলল, খবর খুবই খারাপ মহারানীমা। শত্রুরা গেরিলার মতো লুকিয়ে লুকিয়ে আক্রমণ করছে। ঘোড়সওয়াররা রাত্রে মহারাজের শিবির পুড়িয়ে দিয়েছে, আর পুরো একদল সৈন্য হত্যা করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। একথা শুনে চন্দ্রাবতী একটু চিন্তিত হলো। এরকম হলে তো বীরেন্দ্র প্রতাপ এই যুদ্ধে হেরে যাবে। ও আস্তে আস্তে বিড়বিড় করে বলল, ও কি যুদ্ধের জন্য কোনো রণনীতি প্রস্তুত করেনি? একথা শুনে রক্ষামন্ত্রী বলল, আমি তো ওনাকে অনেক বাধা দিয়েছিলাম। প্রথমে একটা রণনীতি প্রস্তুত করে তারপর রণভূমিতে নামতে বলেছিলাম, কিন্তু মহারাজ তাড়াহুড়ো করে আর রেগে গিয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। তাছাড়াও ওনার মন তো আর এখন রাজকার্যে নেই না। আপনি ঠিক বলেছেন। চন্দ্রাবতীও চিন্তার কথা বলল। বীরেন্দ্র প্রতাপের বেশিরভাগ দেওয়ান আর সর্দাররা ওর উপর অসন্তুষ্ট হয়ে আছে, আর এর সোজাসুজি সুযোগ নিচ্ছে শত্রুরা। আমাদের এটা আটকাতে হবে মন্ত্রীমশাই। আপনি কি এইসব দেওয়ানদের আর সর্দারদের আমার কাছে আনতে পারবেন? আপনি কি ওনাদের বিশ্বাস করাতে পারবেন যে খুব শীঘ্রই বিক্রমগড়ের শাসন একজন যোগ্য রাজার হাতে চলে আসবে?
রক্ষামন্ত্রী চিন্তা করতে থাকলো। এটা তো এক ধরনের শাসক পাল্টানো হলো মহারানী মা। ও একটু ভেবে নিয়ে বলল, আর এর জন্য সেই যোগ্য রাজাকে আমাদের সামনে আসতে হবে, নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, না হলে সব দেওয়ান আর সর্দাররা ভাববে এটা নিশ্চয়ই ওদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র। চন্দ্রবতী এখনই অগ্নির নাম সবার সামনে আনতে চায় না, কিন্তু ও রক্ষামন্ত্রীকে নিশ্চিন্ত করে বলল, আপনি আমার উপর ভরসা রাখুন, শুধু 2-3 দিনের কথা, এরপর প্রমাণের সঙ্গে যোগ্য রাজাকে আমি সামনে আনব। তাহলে আপনিও ভরসা রাখুন মহারানী মা। রক্ষামন্ত্রী উৎসাহিত হয়ে বলল, আমি আজ থেকেই এই কাজ শুরু করে দিচ্ছি। ভগবান চাইলে বিক্রমগড়ের প্রজারা তাড়াতাড়ি মহারাজ বীরেন্দ্র প্রতাপের দুরাচারী শাসনের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। একথা শুনে চন্দ্রাবতীও একটু নতুন ভাবে উৎসাহিত হলো। ও নিজের উদ্দেশ্যের অনেক কাছে চলে এসেছিল, কিন্তু বীরেন্দ্র প্রতাপের উদ্দেশ্য ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। শত্রুদের হাতে বাজেভাবে হেরে গিয়েছিল ও, যার জন্য ওর রাগ বেড়েই যাচ্ছিল। এসব হলো কি করে? ও দাঁত পিষে একজন সেনাপতিকে বলল, আমি আমার একটা রিয়াসত শত্রুদের হাত থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু এক রাতের মধ্যে সব খেলা পাল্টে গেল। সেনাপতি হতাশ হয়ে বলল, এ তো আমি কবে থেকে আপনাকে বোঝাতে চাইছি মহারাজ, শত্রুদের চক্রান্তই এরকম। ওদের কাছে ডাকাত লুটপাটকারীদের দলই বেশি আছে, ওরা লুকিয়ে লুকিয়ে হামলা করে উধাও হয়ে যায়। চুপ করো! বীরেন্দ্র প্রতাপ রাগে চিৎকার করলো, আমাকে আর বোঝানোর চেষ্টা করো না, তোমার থেকে বেশি যুদ্ধ লড়েছি আমি। দ্রুত সৈন্য প্রস্তুত করো, আমি এক্ষুনি আক্রমণ করব। একথা বলে ও নিজের শিবিরে এসে কবচ আর অঙ্গরাখা পড়তে লাগলো। তা দেখে যমুনা চিন্তার স্বরে বলল, মহারাজ, আপনি একটু ঠান্ডা মাথায় কাজ করুন। যদি শত্রুরা আপনার উপর লুকিয়ে আক্রমণ করে, তাহলে আপনিও একইভাবে মোকাবিলা করুন না। আপনিও রাতের বেলা লুকিয়ে। না যমুনা! বীরেন্দ্র প্রতাপ তলোয়ার হাতে নিয়ে উঁচু স্বরে বলল, আমি শত্রুদের মতো ভীতু নই যে লুকিয়ে লুকিয়ে আক্রমণ করব। আমি ডাকাত আর লুটপাটকারীদের জন্য আমার ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করতে পারবো না। যমুনা ভয়ে চুপ করে গেল, কিন্তু ওর কপালে চিন্তার রেখা গভীর হয়ে গেল। তা দেখে বীরেন্দ্র প্রতাপ ওর রাগ নিয়ন্ত্রণ করলো, আর যমুনার মুখ 2 হাত দিয়ে ধরে নরম স্বরে বলল, চিন্তা করো না যমুনা, আমার কিচ্ছু হবে না, আমি একেবারে সুরক্ষিতভাবে তোমার কাছে ফিরে আসব। এখনো তো অনেকটা সময় আমাদের দুজনকে একে অপরের সঙ্গে কাটাতে হবে। একথা বলে বীরেন্দ্র প্রতাপ যমুনাকে জড়িয়ে ধরে চুম্বন করলো, আর একটা নতুন যুদ্ধের জন্য রওনা দিল। কিন্তু বীরেন্দ্র প্রতাপের অতি আত্মবিশ্বাস ওর জন্য ঘাতক প্রমাণিত হলো, কারণ শত্রুরা ওদের রণনীতি পাল্টে ফেলেছিল। এবার ওরা ডাকাত লুটপাটকারীদের সঙ্গে একটা বড় সেনাও রণভূমিতে পাঠিয়েছিল। বীরেন্দ্র প্রতাপের সৈন্যদের উপর দুদিক থেকে আক্রমণ হলো, আর সেটা এতটাই জবরদস্ত ছিল যে বীরেন্দ্র প্রতাপ পিছিয়ে আসতে বাধ্য হলো। এর জন্য ওর অর্ধেকের বেশি সৈন্য মারা গেল। মহারাজ, যমুনা ঘাবড়ে গিয়ে বলল, এসব কি হয়ে গেল? বীরেন্দ্র প্রতাপ যখন শিবিরে ফিরল, ও ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছিল। যমুনা সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরে সামলালো। আমি জানি না যমুনা, বীরেন্দ্র প্রতাপ হাঁপাতে হাঁপাতে বলল, হে আমার সঙ্গে কি হচ্ছে?
জীবনে প্রথমবার আমি এভাবে পরাজয়ের মুখোমুখি হচ্ছি। আমি আমার ওই আসাদ শত্রুদের হাত থেকে ছাড়াতে পারলাম না। আপনি এভাবে হতাশ হবেন না মহারাজ। যমুনা ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়তো এটা সঠিক সময় নয়, আমাদের ফিরে যেতে হবে মহারাজ। না যমুনা, বীরেন্দ্র প্রতাপ বিরোধিতা করে বলল, আমি পিঠ দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পারবো না। কিন্তু যমুনা একটু কঠিন স্বরে বলল, না মহারাজ, আমি আর আপনার কোনো কথা শুনবো না। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমিও আমার প্রাণ দিয়ে দেব। বীরেন্দ্র প্রতাপ ওকে বোঝাতে চাইল, কিন্তু যমুনা ওকে জড়িয়ে ধরে বলল, রণভূমিতে জয় পরাজয় লেগেই থাকে মহারাজ। আমরা আবার যথাযোগ্য রণনীতি তৈরি করে শত্রুদের উপর হামলা করব। আর আপনি ভুলে যান যে আপনি এই যুদ্ধ হেরে গেছেন। এই নিন, আমার হাত থেকে এই দুঢোক সুরা পান করুন তো। এ কথা বলে যমুনা পাশে রাখা সুরার পাত্র থেকে পেয়ালায় সুরা ঢেলে বীরেন্দ্র প্রতাপের ঠোঁটে ধরল। বীরেন্দ্র প্রতাপ দুঢোক খেয়ে চোখ বন্ধ করল আর নিজেকে যমুনার আলিঙ্গনে ছেড়ে দিল। পরদিন বীরেন্দ্র প্রতাপ যমুনাকে নিয়ে রাজমহলে ফিরে এলো। পুরো বিক্রমগড়ে ওর পরাজয় নিয়ে কথা হচ্ছিল। তাড়াতাড়ি এই খবর চন্দ্রাবতীর কাছেও পৌঁছে গেল, আর ও একটু চিন্তিত হয়ে পড়ল। কিন্তু এর থেকেও বেশি একটা চিন্তা ওকে অস্থির করছিল। সুমন্ত আজ গোপালকে নিয়ে আসবে বলেছিল। ও ভাবছিল তার সঙ্গে অগ্নির মা উর্মিলার মৃত্যুর প্রমাণও। কিন্তু সারা দিন কেটে গেল, এখনো তো ও এলো না। তখনই অগ্নি ওর ঘরে এলো। বীরেন্দ্র প্রতাপ সত্যি নিষ্কর্মা রাজা প্রমাণিত হয়ে গেছে চন্দ্রাবতী, ও খুবই কঠিন স্বরে বলল। ও শত্রুদের হাত থেকে নিজের 4টে রিয়াসত ফেরত আনতে পারল না। ও তো নিজের সুরাপান আর নতুন পাটরানির সঙ্গে লীলা খেলায় নিজের এই পরাজয় ভুলে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি পুরো বিক্রমগড়ে হারিয়ে ফেলবে। তখন তোমার কাছে শাসক পাল্টানোর জন্য কি পড়ে থাকবে চন্দ্রাবতী? চন্দ্রাবতী গভীর শ্বাস নিয়ে বলল, তুমি এত তাড়াতাড়ি ভরসা হারাচ্ছ কেন অগ্নি? রক্ষামন্ত্রীর সঙ্গে আমার তো কথা হয়েই গেছে। উনি সমস্ত সর্দার আর দেওয়ানদের আমার পক্ষে একজোট করছেন, আর সুমন্ত এলো বলে। একথা শুনে অগ্নি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখন প্রভাত আর আকাশ সেখানে প্রবেশ করল। মহারানী মা, আকাশ আস্তে আস্তে বলল, একটা খারাপ খবর আছে। একথা শুনে চন্দ্রাবতী আর অগ্নি দুজনেই চমকে উঠল। কি হয়েছে, তাড়াতাড়ি বলো। চন্দ্রাবতী অস্থির হয়ে জিজ্ঞাসা করল। আকাশ বলল, সুমন্ত রাজমহল থেকে নিখোঁজ হয়ে গেছে মহারানী মা। ও কিছুদিন আগে কৃষ্ণগড়ে গিয়েছিল, কিন্তু তারপর দিন রাজমহলে ফিরে এসেছিল। আর আজ সকালেই ও গোপালকে নিয়ে আপনার কাছে আসতো, কিন্তু কাল রাতেই ও হঠাৎ নিজের ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। এ কথা শুনে চন্দ্রাবতী যেন স্তম্ভিত হয়ে গেল। সুমন্ত উর্মিলার মৃত্যুর প্রমাণ জোগাড় করতে কৃষ্ণগড়ে গিয়েছিল, কিন্তু ওই বাচ্চাটা, ওই গোপাল, ওকে কোথায় লুকিয়ে রেখেছে? তখনই অগ্নি আকাশকে জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি এইসব কি করে জানলে? আমাকে রাজপ্রাসাদের একজন চাকর বলল, আকাশ জবাব দিল। ও আমার পুরনো বন্ধু, আর আমি ওকে রাজমহলে গোয়েন্দাগিরি করতে বলেছিলাম। আর ও সুমন্তেরও
অনেক বিশ্বস্ত সঙ্গী। একথা শুনে তো চন্দ্রাবতীর সব আশা এক ঝটকায় যেন শেষ হয়ে গেল। ও রেগে গিয়ে বলল, এই নিশ্চয়ই রাজমাতার চক্রান্ত। ও পুরো রাজমহল আর রানী মহলে নজর রাখে। ও জানে সুমন্ত হতে পারে বীরেন্দ্র প্রতাপের বিশেষ অঙ্গরক্ষী, কিন্তু ও সবসময় আমার পক্ষ নেয়। আমি পুরো নিশ্চিত অগ্নি। যেভাবে গার্গী একবার আমাকে অচেতন করে সুড়ঙ্গে বন্ধ করে দিয়েছিল, ঠিক সেভাবেই ও সুমন্তকেও রাজমহলে কোথাও বন্দি করে রেখেছে। গার্গী হয়তো জেনে গেছে যে সুমন্ত তোমার মায়ের মৃত্যুর প্রমাণ জোগাড় করে ফেলেছে। আমাকে আমাকে এবার রাজমহলে যেতে হবে অগ্নি। কি? অগ্নি যেন আকাশ থেকে পড়ল। তুমি সজ্ঞানে কথাটা বলছো তো চন্দ্রাবতী? আরে ওই দৈত্য বীরেন্দ্র প্রতাপ যুদ্ধ থেকে ফিরে রাজমহলে চলে এসেছে, আর তুমি আবার ওর কাছে যাচ্ছ? হ্যাঁ অগ্নি, চন্দ্রাবতী বলল। আমাকে ওখানে যেতেই হবে। সুমন্তের খোঁজ পাওয়া আমাদের উদ্দেশ্যের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রমাণ ছাড়া না আমি বীরেন্দ্র প্রতাপের জায়গায় তোমার অধিকার প্রতিষ্ঠা করতে পারবো, আর না রক্ষামন্ত্রী রিয়াসতের দেওয়ানদের সঙ্গে শাসক পাল্টানোর কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারবেন। না চন্দ্রাবতী, অগ্নি রেগে গিয়ে বলল, আমি তোমাকে কখনোই যেতে দেব না। আর হতে পারে এটা তোমাকে ফাঁদে ফেলার কোনো একটা ষড়যন্ত্র। কি জানি, হয়তো ওই চাকর আকাশকে মিথ্যে কথা বলে থাকবে। কিন্তু চন্দ্রাবতী ঠিক করেই ফেলেছিল। কারণ যাই হোক অগ্নি, ও বেপরোয়া হয়ে বলল, যে কোনো অবস্থাতেই সুমন্তের খোঁজ আমাকে পেতেই হবে। আর তুমি চিন্তা করো না, আমি ওখানে লুকিয়ে থাকবো, কেউ কিচ্ছু জানতে পারবে না। চন্দ্রাবতীর এই জেদ দেখে অগ্নি রেগে গিয়ে বলল, আর ধরে নাও যদি সুমন্তের হত্যা হয়ে গিয়ে থাকে, তাহলে তখন কি করবে তুমি? তাহলে আমি ওই হত্যাকারীকে জীবিত ছাড়বো না অগ্নি, চন্দ্রাবতী রেগে বলল। তোমার আর সোনালের পরে ও আমার সব থেকে বেশি বিশ্বস্ত সঙ্গী। ওর মৃত্যু এভাবে মেনে নেব না আমি। চন্দ্রাবতীর উদ্দেশ্য দেখে অগ্নি এখন ভিতরে ভিতরে ছটফট করতে থাকলো। ও বাধ্য হয়ে বলল, ঠিক আছে চন্দ্রাবতী, আমি জানি তোমাকে আটকানোর চেষ্টা করা বৃথা। তুমি যা ভাববে তা তো তুমি করেই ছাড়বে না। আমি এটাও জানি যে তুমি আমাকে নিজের সঙ্গে নিয়ে যাবে না, কিন্তু তাও আমি ওখানে তোমাকে একা যেতে দেব না। প্রভাত আর আকাশ তোমার সঙ্গে যাবে। চন্দ্রাবতী এটা চাইছিল না, কিন্তু অগ্নির এই চিন্তা বুঝতে পারছিল, সেজন্য বিরোধিতা করল না। প্রভাত আর আকাশ তো উৎসাহিত হয়ে উঠল, কারণ ওরা চন্দ্রাবতীর সঙ্গে একটা অভিযানে যাওয়ার সুযোগ পাচ্ছিল। চন্দ্রাবতী ওর নিজের ঘোড়ায় চড়ে বসল। অগ্নি ওকে চুপ করে দেখতে থাকলো। তারপর ওর কাছে এসে ঠান্ডা স্বরে বলল, আমি তোমাকে 3 দিনের সময় দিলাম চন্দ্রাবতী। যদি তুমি সুস্থভাবে ফিরে না আসো, তাহলে আমি আমার সঙ্গীদের নিয়ে রাজমহল আক্রমণ করব। বীরেন্দ্র প্রতাপকে তখন আমার তলোয়ারে মৃত্যুবরণ করা থেকে কেউ বাঁচাতে পারবে না। তো কি হয়েছে সুমন্তের? ওকে কি হত্যা করা হয়েছে? আর কি হবে যখন চন্দ্রাবতী রাজপ্রাসাদে ঢুকবে? এসব চন্দ্রাবতীকে ফাঁসানোর কোনো ষড়যন্ত্র নয় তো? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।